এবার আমরা কথা বলবার জন্য আহ্বান জানাবো ডক্টর স্বপন দাশগুপ্তকে। নমস্কার। মঞ্চে বিরাজমান স্বামী শাস্ত্রাচার্যানন্দ, শ্রী কে এন রঘুনন্দনজি এবং বিদ্যাভারতীর যারা অধিকারী, যাদের উদ্যোগে আজকে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে। এই সেমিনারের সাবজেক্টটা হলো বাংলা অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রথম কথা জিজ্ঞেস করতে হবে যে এই যে ঘোষণাটা কেন্দ্রীয় সরকার করলো, যে ঘোষণাটা সবাই আমরা স্বাগত জানাচ্ছি, এই ঘোষণাটার পরে বাংলা ভাষার তার কি ইম্প্যাক্ট হবে? এই যে ঘোষণাটা হলো তাতে কি বাংলা ভাষার রেপুটেশন সারা ভারতবর্ষে বা বিশ্বে বেড়ে যাবে? এই প্রশ্নটা প্রথমে আমাদের করতে হবে। কারণ ধ্রুপদী ভাষা বলতে যেটা, তার মাপকাঠিটা এতদিন ধরে কারুর খুব একটা ভালো লাগছিল না আমি যা বলছিলাম। এই যে ধ্রুপদী ভাষা, তার যে মাপকাঠিটা ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল। আগে আগে আমরা ধ্রুপদী ভাষা আর প্রাচীন ভাষা এই দুটোকে একই সঙ্গে দেখতাম। তাই জন্যে সংস্কৃত তো ছিলই, কিন্তু পালি, প্রাকৃত বা গ্রিক বা ল্যাটিন, এইগুলোকে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মানতাম। ভারতবর্ষে যখন প্রথম দফায় আমরা ধ্রুপদী ভাষা করলাম, তখন ক্লাসিক্যাল তামিল, উড়িয়া এবং কন্নড়া, এই তিনটে ভাষাকে নেওয়া হলো। এটার কারণ ছিল যে এইগুলো প্রশাসন এবং আদালতে ব্যবহার করা হতো। এখন হয়েছে এটাকে আরো এর স্কোপটা বাড়িয়ে দিয়ে এখন বাংলাকেও যুক্ত করা হয়েছে। তো এই নিয়ে বাংলার ঐতিহ্যটা কতদিন ধরে, কত পুরাতন ভাষা, সেটা নিয়ে এখন নিশ্চয়ই অনেক গবেষণা হবে। কিন্তু স্বামীজি যেটা আমাদের বললেন যে যখন সংস্কৃতর সঙ্গে বাংলা ভাষার একটা আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা আজকে ওপার বাংলায় খুব একটা পছন্দ করে না। তারা ভাবে যে পার্সি বা অ্যারাবিক দিয়ে আরো বাংলা ভাষাটাকে আরো মানে ভালো করা যায়, দে ক্যান বি এনরিচড ইন অ্যারাবিক আর পার্সিয়ান দিয়ে। এই কারণেই বাংলা ভাষার যে রেপুটেশনটা হয়েছিল সেটা কিন্তু সেই সংস্কৃতর জন্যই। আমি যখন দিল্লিতে থাকতাম, আমি এখনো দিল্লিতেও বেশিটা সময় কাটাই, কিন্তু 1970-এর দশকে যখন টেলিভিশন বা ওই ধরনের কিছু খুব একটা ছিল না, তখন খবর আমরা রেডিওতেই শুনতাম। আর রেডিওতে অনেকে দিল্লির উত্তর ভারতীয় অনেকে বলতো যে এই অল ইন্ডিয়া রেডিও, তাতে যে হিন্দি খবরটা দেয় ওটা আমরা কিছু বুঝতে পারি না। কিন্তু আমি বলতাম যে আমি কিন্তু পুরোটাই বুঝতে পারি। সেটার কারণ হচ্ছে
আর আন্ধ্রা থেকে যারা আসতো তারাও তাই বলতো, এবং উড়িষ্যা থেকে যারা আসতো তারাও তাই বলতো। তো এইটা হচ্ছে ব্যাপারটা, যে সংস্কৃতর সঙ্গে যে আন্তরিক সম্পর্কটা ছিল, সেই কারণেই বাংলা ভাষার একটা প্রভাব সারা ভারতবর্ষেই ছয়ে গেছিল। কিন্তু সেটা একমাত্র কারণ ছিল না। আপনি যদি দেখেন 19 শতাংশ, ধরুন 1800 বা 19 শতাব্দীর মধ্যে জার্মান ছিল ইউরোপের সব থেকে গুরুত্বপূর্ণ ভাষা। এমনকি যারা সংস্কৃত পড়ত তাদের বলা হতো যে জার্মানটাও শিখে নাও সঙ্গে সঙ্গে। কিন্তু আজকে যদি দেখেন, জার্মান ইউনিভার্সিটিতে ওরা বলে যে দরকার নেই জার্মান জানা, ইংরেজি জানলেই চলবে। আমি কিছুদিন আগে হাঙ্গেরিতে গেছিলাম। হাঙ্গেরিয়ান হচ্ছে ইউরোপের সব থেকে জটিল এবং কঠিন ভাষা, সবাই বলে। একটা সময় ছিল আমাদের ফরেন সার্ভিসে হাঙ্গেরিয়ানও শেখানো হতো, কিন্তু এখন ওটা করে না কেন, এত শক্ত ভাষাটা। কিন্তু হাঙ্গেরির একটা ছিল যে নিজেদের একটা সংস্কৃতি ছিল, নিজেদের একটা, কি বলবো, একটা ন্যাশনাল প্রাইড, খুব বিশাল একটা ন্যাশনাল প্রাইড ছিল, এখনো আছে। কিন্তু তাও এখন বেশিরভাগই যে যা মিটিং টিটিংয়ে আপনি দেখবেন ইংরেজি। এটার কারণটা কি? এটার কারণ কি ইংরেজি জার্মানের চেয়ে বেটার বা হাঙ্গেরিয়ানের চেয়ে আরো ভালো? তা না। আমেরিকায় ইংরেজি বা জার্মান কোনটা হবে রাষ্ট্রভাষা, সেটা নিয়ে 1776-এর পরে একটা ভোট হয়েছিল, এবং একটি ভোটের ব্যবধানে ওরা বলেছিল ইংরেজি হবে। তো তারপরে এখন আটলান্টিকের দুটো পারেই সব থেকে বেশি শক্তিশালী দেশ হয়ে গেল যারা ইংরেজি বলতে পারে। এবং অনেকে বলে যে সংস্কৃতি বা সভ্যতার সঙ্গে অর্থনীতির খুব একটা যোগাযোগ নেই, হয়তো নেই। একটা সময় ছিল যখন বাংলা সিনেমা নিয়ে আমরা খুব গর্ব করতাম, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন হতো, সারা ভারতবর্ষে এবং বিশ্বে সবাই চাইতো যে বাংলা সিনেমা। একটা ইরানিয়ান সিনেমার উপর যেমন একটা ক্রেজ আছে, বাংলা সিনেমার উপর একটা ছিল। তো এখন যদি দেখে একটা জিনিস, ভারতবর্ষতে যতজন বাংলা বলতে পারে বা আর যতজন তেলেগু বলতে পারে, দুটো মোটামুটি এক, মোটামুটি 19-20 হতে পারে। একটা বাংলাতে যদি একটা সিনেমা, তার ধরুন যে বক্স অফিস সাকসেস হচ্ছে, বিরাট বক্স অফিসে হিট হলো, সে কত টাকা রোজগার করলো জানেন? সে 8 থেকে 10 কোটি টাকা। আর তেলেগুর 200 থেকে 250 বা 300 কোটি টাকা। এটার কারণটা কি? এটা দেখতে হবে। এটা যে বাংলা ভাষার যে কোনো কমতি আছে তা না। বাংলার যে যারা সিনেমা করে বা সিনেমা ডাইরেক্ট করে, তাদেরও যে কি আর্টিস্টিক কম্পিটেন্স কম আছে তাও আমি বলবো না। কিন্তু একটা ভাষা যখন
সারা ভারতবর্ষে তার যখন প্রভাব ছড়ায়, তার সঙ্গে সেই রাজ্যের কি স্থান আজকে? যখন বাংলাকে নিয়ে হরপ্রসাদ বাবু যখন লিখেছিলেন, তখন পশ্চিমবাংলা ছিল সারা ভারতবর্ষের 1 থেকে 2 নম্বর স্টেট অর্থনৈতিক দিক থেকে। এখন আমরা হয়ে গেছি 22 থেকে 23। তো আমরা কি বলতে পারি যে আজকে আমরা যখন বলি যে বাংলা ভাষার প্রভাবটা কমে যাচ্ছে, এত কমে গেছে, ধরুন কিছুদিন আগে, বছর 10 আগে, আমাদের লোকসভার স্পিকার ছিলেন পূর্ণ সংমা, মেঘালয়ের শিলংয়ের লোক। ওর সঙ্গে আমি চিরকাল বাংলায় কথা বলতাম, কিন্তু ওর ছেলে যে এখন মেঘালয়ের মুখ্যমন্ত্রী, বাংলার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আজকে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে যতজন পশ্চিমবঙ্গে ছাত্র অবস্থায় মানে পড়াশোনা করছে, তার 10 থেকে 20 গুণ বেশি লোক দিল্লিতে পড়ছে বা ব্যাঙ্গালোরে পড়ছে। তো এখন বাংলা ভাষার প্রভাবটার সঙ্গে বাংলার অর্থনীতি, বাংলার প্রভাব, বাংলার যে ইকোসিস্টেম, সেটারও একটা আন্তরিক সম্পর্ক আছে। তাই বাংলাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়াটা আমরা স্বাগত জানাই, কিন্তু এর পরিণামটা কি হবে? এর সামনের পদক্ষেপটা কি? এর সামনের পদক্ষেপটা কি আমরা শুধু সাহিত্য দিয়ে করতে পারবো? এই প্রশ্নটা, আমি জানি এটা একটা বিপরীত মতামত, কিন্তু এই মতামতটা আপনাদের একটু ধরে রাখতে হবে যে আজকে আমরা নিজেরা বাংলায় 10 জন নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, তাতেই আমরা খুব খুশি আছি যে বইমেলাতে এত লোক যাচ্ছে ভিড় করে, কিন্তু প্রভাবটা কোথায় আমাদের, সেইটাও একটু চিন্তা করুন। আমরা যদি বাংলায় নিজেদের মধ্যে কুপমণ্ডুক হয়ে থাকতে চাই, খুব ভালো কথা। সেলফ কন্টেন্ট, গান্ধীজি বলতেন না, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ রিপাবলিক, সেটা হয় না। তাই আমাদের বেশিরভাগ যারা বাংলাভাষী, তারা ওয়ান ওয়ে টিকিট কেটে ছাত্র জীবনের পরে ব্যাঙ্গালোর যাচ্ছে, দিল্লি যাচ্ছে, এবং রিটার্ন টিকিটটা আর হচ্ছে না। তাদের পরের প্রজন্ম আর ওই কিরম ধরনের বাংলা, এক ধরনের পিকিউলিয়ার একটা প্রবাসী বাংলা তৈরি হচ্ছে, সেটাও একদিন আমরা জানতে পারবো। আমরা ঠাট্টা করে বলতাম, আমাদের দিদিমারা যখন হিন্দি বলতেন, যেমনিভাবে হিন্দি বলতেন, ওই হ্যাঁটা হলেই হলো। তো সেই রকম স্মৃতি যাতে না হয়, বাংলা ভাষাকে তার মর্যাদা যদি দিতে হয়, তাহলে বাংলার দিকটাও আমাদের দেখতে হবে। অনেক অনেক ধন্যবাদ।